এত সুন্দর উৎসবমুখর পরিবেশ গত 17-18 বছরে কখনোই দেখার সৌভাগ্য হয় নাই। মানুষ এত আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন, তাদের চোখে মুখে যেই উৎসবের ভাষা, মানুষের চোখে মুখে যেই বিজয় উল্লাস আমি দেখেছি, এরকম উল্লাস সহজে চোখে পড়ার মতো নয়। এরকম একটি সুন্দর পরিবেশে মানুষ যে তার মতামত প্রকাশ করতে পেরেছেন, এই জন্য প্রথমত আমি এই ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ দিতে চাই। উনি জাতির সামনে যে কমিটমেন্ট করেছিলেন, উনি সর্বান্তকরণে সেই কমিটমেন্ট রক্ষার জন্য চেষ্টা চালিয়েছেন। আজ 12ই ফেব্রুয়ারি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একটি সুন্দর পরিবেশে নির্ভয়ে নির্বিঘ্নে বাংলাদেশের মানুষ তার নেতা নির্বাচনের জন্য ভোট প্রদান করতে পেরেছেন। বাংলাদেশ সেনাবাহিনী হলো দেশপ্রেমিক একটি বাহিনী। বাংলাদেশের মানুষের যে কোনো ক্রান্তিকালে তারা জাতীয় ভূমিকা পালন করেছেন। সেই আমাদের বাংলাদেশের গর্বের ধন বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি দায়িত্ব নিয়ে এই নির্বাচনকে একটি গ্রহণযোগ্য এবং ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে এসে নির্ভয়ে জনগণ যাতে ভোট দিতে পারেন সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। আজকে তার কর্মের মধ্য দিয়ে সেটা তিনি প্রমাণ করেছেন। আমরা গত 36 ঘন্টার ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে দেখব যে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল খুব সুগভীরভাবে একটি চক্রান্তের জাল বিছিয়েছিল। সেই চক্রান্তকে প্রতিহত করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী তথা সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি এই কৃতিত্বটা দিতে চাই। পাশাপাশি দীর্ঘ 17 বছর বাংলাদেশ পুলিশ বাহিনীকে কথিত স্বৈরাচার যে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছিল, সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসে একটি রাষ্ট্রের বাহিনী হবার জন্য তারা যে চেষ্টা করেছে দীর্ঘ 18 মাস, আমি মনে করি পরিপূর্ণভাবে সফল হতে না পারলেও অনেকটাই তারা সফল হয়েছেন। কিছু ব্যর্থতা রয়েছে। উপরের দিকে কিছু অফিসার যারা এখনো মননে মগজে বাংলাদেশ পুলিশ হতে পারেননি, এবং কিছু কুচক্রী মহলের
যোগসাজশে বিপদগামী ছিল, এখনো আছে। এই কতিপয় কর্মকর্তা পুলিশ বাহিনী থেকে বিদায় নিলেই তারা বাংলাদেশের পুলিশ বাহিনী হতে পারবেন বলে আমি মনে করি। কারণ বাংলাদেশের পুলিশ বাহিনী হওয়ার জন্য তাদের যেই চেষ্টা অব্যাহত আছে, আমি মনে করি যে তারা সফল হতে পারবে। ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। মোস্তফা কামাল মজুমদার ভাই আমাদের টিম লিডার, তিনি একজন প্রাজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি। আমরা সাংবাদিকতায় একটা শব্দ ব্যবহার করি, ভ্যাটার্ন জার্নালিস্ট। তো তার সাথে এই কর্মের সুযোগে আমি তার জ্ঞানের গভীরতা, তার বিচক্ষণতা এবং সুপরিকল্পিত চিন্তার প্রতিফলন সেটা আমি পেয়েছি। এটা আসলে এই সাংবাদিকতা পেশার জন্য মোস্তফা কামাল মজুমদারদের মতো মানুষ, এরা হলো একটা অ্যাসেট। আমি মনে করি এই অ্যাসেটগুলো যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগানো যায়, তাহলে সাংবাদিকতা পেশা এবং রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা আজ বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা 17-তে কাজ করার সুযোগ হয়েছে। জননেতা জনাব তারেক রহমান 1-11 সরকারের সময় তার উপরে যে নির্মম নির্যাতন হয়েছিল, মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি বেঁচে আছেন। পাশাপাশি ইউকের মতো জায়গায় একটা অত্যাধুনিক চিকিৎসার সুবিধা পাওয়ার কারণে তিনি বাংলাদেশে সুস্থভাবে আবার ফিরে এসেছেন। মহান আল্লাহ যদি চায়, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে তিনি বাংলাদেশের 20 কোটি মানুষের সেবা করবার ব্রত নিয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এই দেশটাকে কিভাবে গড়তে চান, সেবা করতে চান, এই জিনিসগুলা তিনি গত 17 বছর ধরে নিজের মননে মগজে পরিকল্পনায় তিনি সাজিয়েছেন। বাংলাদেশের জনগণ তাকে দেশ সেবা করবার সুযোগ যদি দেন, তাহলে তিনি সেই কাজগুলো বাংলাদেশে করতে চান। সেটা আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর যখন বাংলাদেশের মাটিতে পা রাখলেন। পূর্বাচল 300 ফিটে প্রথম যখন এই কোটি জনতার মাঝে তিনি তথ্যহীন ভাষায় বললেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানগুলা তিনি এখানে একটা বিশেষ টিম, যেটা বিএনপি দলের স্ট্রাকচারের বাইরে তিনি গঠন করে সারা বাংলাদেশে তিনি সার্ভে করেছেন, করে এই প্ল্যানটা তিনি তৈরি করেছেন, যেটা আগামী দিনে বাস্তবায়ন করার জন্য তিনি স্বপ্ন দেখছেন। 17 বছর আগের তারেক রহমানকে যদি আপনারা বর্তমান তারেক রহমানের মধ্যে খুঁজতে যান, আপনারা ভুল করবেন। আপনারা আগামীতে যে তারেক রহমানকে পাবেন, এটা
সম্পূর্ণ একজন নতুন তারেক রহমান। তো তারেক রহমান, এটা একটা নতুন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে তার আরো কিছু নতুন রূপ আপনারা দেখতে পাবেন। তারেক রহমানের কর্মকাণ্ডের মাধ্যমেই এই নতুন জেনারেশন, আমরা যাদেরকে জেনজি বলছি, এই জেনজি জিয়াউর রহমানকে খুঁজতে বাধ্য হবে। এই তারেক রহমান সাহেবকে আনপপুলার করার জন্য দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ গ্রুপ নানা ধরনের প্রপাগান্ডা এবং মিথ্যাচার করেছে। কিন্তু আমরা ছোটবেলায় শুনেছি যেটা সত্যের জয় অবশ্যম্ভাবী। আমি উদাহরণ হিসেবে আপনাকে বলতে চাই, তার বিরুদ্ধে যত প্রপাগান্ডা হয়েছে সেগুলা যে সম্পূর্ণ মিথ্যা ছিল, তার সবচেয়ে বড় প্রমাণ হলো স্বৈরাচার পলাতক শেখ হাসিনা এবং তার বাহিনী, রাষ্ট্রের সমস্ত বাহিনী 17 বছর ধরে তার বিরুদ্ধে তদন্ত করতে 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 এমন কোনো জায়গা বাদ রাখে নাই দেশে বিদেশে, কিন্তু ফলাফল হলো শূন্য। ফলাফল হলো শূন্য। তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, অনিয়ম প্রমাণ করতে সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর তারা মিথ্যার আশ্রয় নিয়ে সম্পূর্ণরূপে একটি মিথ্যা মামলা দিয়ে, একটা না কয়েকশো মিথ্যা মামলা তার বিরুদ্ধে দিয়ে তাকে দেশ থেকে দূরে রাখার চেষ্টা করে। ধর্মের কল বাতাসে নয়। যারা এই কাজটি করেছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে যে জীবন বাঁচিয়েছে। আর তারেক রহমান কে মানুষ বুকে আগলে নিয়েছে। আমি বস্তিবাসীদের মুখে, শত শত নারী মা বোনেদের মুখে আমি শুনেছি তারেক রহমান আমাদের সন্তান। করাইল বস্তি না হলেও আমি 20 বার গিয়েছি। এই করাইল বস্তির শত শত নারীর মুখে আমি একথা শুনেছি। ভাসানটেক বস্তির মানুষের মুখে আমি শুনেছি যে তারেক রহমান আমাদের সন্তান। এর থেকে বড় পাওয়া আর একজন নেতার জীবনে কিছু থাকে না। তারেক রহমান মানুষের যেই ভালোবাসা পেয়েছে, বেগম খালেদা জিয়া মানুষের যেই ভালোবাসা পেয়েছে, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের যেই ভালোবাসা পেয়েছে, পৃথিবীতে কোন রাজনৈতিক পরিবারের 3 জেনারেশন তার জনগণের এই রূপ ভালোবাসা পাওয়া পৃথিবীতে নজিরবিহীন। 1972 সালে 10ই জানুয়ারি শেখ মুজিব যখন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আসার পর তিনি যে সরকার গঠন করলেন, ওই সরকার প্রথমে গণমাধ্যমে চেপে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা ডিক্লারেশন তিনি বাতিল। শেখ মুজিবুর রহমান তখন সংবাদ কর্মীদের পেশা চেঞ্জ করে জীবন যাপনের জন্য নানা কর্মকাণ্ডে জড়িত হতে হয়েছে। সেই পরিবেশ থেকে যখন মানুষ সত্য কথাটাও বলবার মতো কোনো স্কোপ ছিল না। আজ যেরকম এই যে আইটিভির কথা বলেছেন, এরকম কোনো ব্যবস্থাও তখন ছিল না। তখন মানুষ ঘরের
রুমে বসে ধুকরে ধুকরে কেঁদেছে, কাউকে শেয়ার করতে পারেন নাই। 1975 সালের 15ই আগস্ট একদল দেশপ্রেমিক তৎকালীন সময়ে 7.5 কোটি মানুষের মনোভাব বুঝতে পেরে এই মানুষগুলোকে মুক্ত করার জন্য এই ওই সময় বলা হয় যে নমরুদের পরিবার আর কি। নমরুদ যেভাবে মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছিলেন, শেখ মুজিবের পরিবার ঠিক নমরুদের ন্যায় শেখ মুজিব এবং তার পরিবার এদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে। সেই কারণে 75 সালের 15ই আগস্ট তিনি সারা রাত ধরে চিন্তা করছিলেন 15ই আগস্ট তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সমাবেশের মাধ্যমে আজীবনের জন্য তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হবে। সেই 15ই আগস্ট ভোর 5টায় তাকে একদল দেশপ্রেমিক সেনাবাহিনী তার উপরে হামলে পড়ে তাকে সাবেক রাষ্ট্রপতি বানিয়ে দিল। বাংলাদেশের মানুষ প্রকৃতপক্ষে মুক্তির স্বাধীনতা 1975 সালের 15ই আগস্টের পরেই অনুভব করেছে। এরপরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন ক্ষমতায় বসানো হলো, তিনি সর্বপ্রথম যেই কাজটি করলেন, বাংলাদেশের মানুষের কথা বলবার স্বাধীনতার জন্য তিনি সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। তিনি বন্ধ সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে তিনি পুনরায় চালু করার নির্দেশ দিলেন। যে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই রাজনৈতিক দলগুলোকেও রাজনীতি করবার পারমিশন তিনি দিলেন। এই জন্যই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনি এখন যে এই যে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কিন্তু শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করেছিল। বিলুপ্ত করে সংগঠনটা নিষিদ্ধ করে তিনি বাকশাল নামে একটি সংগঠন করেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল বানিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত মহৎ মনের অধিকারী। তিনি এই আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশে রাজনীতি করার যে সুযোগ, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছেন। এখন যে আওয়ামী লীগ আপনি দেখেছেন, এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বললে ভুল হবে না। যেই জিয়াউর রহমান শেখ হাসিনা কে বাংলাদেশের মাটিতে সসম্মানে এসে রাজনীতি করার সুযোগ করে দিলেন। দেখেন, 1981 সালের 17ই মে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসলো, আর 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 30শে মে যখন হত্যা করা হলো, তখন একটি কালো বুরকা পরে শেখ হাসিনা আখাউড়া দিয়ে ইন্ডিয়া পালিয়ে যাচ্ছিলেন। তখন আমাদের সীমান্ত রক্ষা বাহিনী তাকে শেষ করতে দেন। সীমান্ত রক্ষা বাহিনী তাকে ওখান থেকে ধরে তাকে বাসায় পৌঁছে দেন। এই শেখ হাসিনা
জিয়াউর রহমানের পরিবারের উপরে যেই স্ক্রিনগুলার চালিয়েছে, এটা ফ্রাউন এবং নমরুদকেও হার মানিয়েছে। স্বয়ং সৃষ্টিকর্তা এই পরিবারের আশীর্বাদ স্বরূপ পরিবার থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে রাজত্ব করবার সুযোগ এটা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের রহমত ছাড়া। পরিবারের প্রত্যেকটি সদস্যকে কি নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। বিনা অপরাধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছেন। নির্যাতনের মাধ্যমে তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোকে শহীদ করা হয়েছে। আজকের আমরা যাকে তারুণ্যের অহংকার তারেক রহমান বলছি, সেই তারেক রহমানের মৃত্যুকে নিশ্চিত করা হয়েছিল। স্বয়ং সৃষ্টিকর্তা তাকে বাংলাদেশের মানুষের সেবা করবার জন্যই মহান আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। বিগত ফ্যাসিস্টের আমলে সাংবাদিকতার নামে এবং সংবাদপত্রের নামে, টেলিভিশনের নামে যেই অপকর্মগুলো করা হয়েছে, তাতে এই পেশার মর্যাদাকে ভুলণ্ঠিত করা হয়েছে। এই পেশা সম্পর্কে মানুষের মধ্যে একটা নেতিবাচক মেসেজ পাঠানো হয়েছে। এই জায়গা থেকে সরিয়ে আসার জন্য আমাদের সাংবাদিকতা পেশাকে, আমরা যেই পেশাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি, সেই জায়গায় ফিরে আসার জন্য তারেক রহমান সাহেব অবশ্যই তিনি মনে প্রাণে চান, কিন্তু তার আগে আমরা যারা এই পেশার সাথে জড়িত আছি আমাদেরকে সংশোধিত হতে হবে, সংশোধন হতে হবে এবং অতীতের ভুল ত্রুটিগুলা ধুয়ে মুছে ফেলে পেশাকে পেশার জায়গায় ফিরিয়ে আনতে হবে। পেশার নামে যেই অপকর্মগুলা হয় সেই অপকর্মগুলাকে প্রতিহত করতে হবে। তাহলেই এই পেশার মর্যাদা ফিরে আসবে বলে আমি মনে করি। আর আপনি যে কথা বলেছেন যে জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে উনি জেনেটিক্যালি হলে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষের মানুষ। উনি কখনো, আমি অন্তত এরকম রেকর্ড দেখি নাই যে কোনো সংবাদপত্রের প্রতি কোনো নেতিবাচক আচরণ করেছে, এরকম কোনো ঘটনা আমি দেখি নাই। আপনি লক্ষ্য করবেন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, এই তারেক রহমান তখন কিন্তু যখন সবাই সরকার পরিচালনা নিয়ে ব্যস্ত ছিল, তখন জননেতা জনাব তারেক রহমান এই দলের জন্য তিনি প্রত্যেক বিভাগীয় শহরে একদম রুট লেভেলের নেতা এবং কর্মীদেরকে নিয়ে সম্মেলন করে তিনি মানুষের মধ্যে যেই জাগরণ তৈরি করেছিলেন। আজকের এই যে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি, এই জনপ্রিয়তার পিছনে 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত জননেতা তারেক রহমানের অনন্য ভূমিকা ছিল, অনন্য ভূমিকা ছিল। তিনি একদম ওয়ার্ড লেভেলের নেতা কর্মীদের সাথে তিনি যোগাযোগ রেখেছেন। আপনি ভাবলে অবাক হবেন, এই যে গত 17 বছর তিনি এমন কোন বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে যুবদল, ছাত্রদল এবং ওয়ার্ডের যুবদল, ছাত্রদল কেউ বলতে পারবে না যে আমার সাথে একবার না একবার কথা হয় না। শুধু লন্ডনে বসে তিনি 24 ঘন্টার মধ্যে
অন্তত 5টা-10টা ডিস্ট্রিক্টে তিনি স্কাইপে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে তাকে তো এটা প্রতিহত করা হয়েছে। টেলিভিশনে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, হাইকোর্টের রায় দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে যে যিনি তার বক্তব্য প্রকাশ করবেন সেই মিডিয়ার প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অবস্থার মধ্য দিয়েও তিনি এই কাজটি করেছেন। অনেকে মনে করতেছেন যে উনি একটা সাজানো গোছানো জিনিসের মধ্যে এসে বসে পড়ছে, কিন্তু উনি জানেন না যে তারেক রহমান সাহেব প্রতিদিন কয়েকশো নেতাকর্মীর সাথে টেলিফোনে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মাধ্যমে তিনি কথা বলেছেন। একটা ডিস্ট্রিক্ট লেভেলে আমি অন্তত 50টা ঘটনা জানি। একজন যুবদল নেতা গ্রেপ্তার হয়েছে, সাথে সাথে তার বাসায় তার ওয়াইফ তার বাচ্চাদের খবর নিয়েছে। তার বাসায় বাজার করার জন্য, তার জেলখানায় খরচের জন্য সাথে সাথে তিনি লোক পাঠিয়েছেন। আমি অন্তত 50টা ঘটনা জানি। তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের খবর রেখেছে। তারেক রহমান সাহেবকে যদি অবাক হবে, তাকে যদি প্রশ্ন করেন সাতক্ষীরা কতগুলা মাছের ঘের আছে, এর মধ্যে কতগুলা সরকারি আছে, তাকে 10 মিনিট সময় দিলে তিনি এটার জবাব দিয়ে দিতে পারবেন। একটি গ্রাম নাই, কোন প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামে একটি মাছের খামার আছে, একটি মুরগির খামার আছে, একটি গরুর খামার আছে, এই ইনফরমেশনও তার কাছে আছে। তারেক রহমান হলো ক্রিয়েটিভ তারেক রহমান। তারেক রহমান জন্ম দেওয়ার জন্য তারেক রহমান হয়েছে, কোনো কিছু ধ্বংস করার জন্য তারেক রহমান না। আপনি আগামীতে দেখতে পাবেন বাংলাদেশকে তারেক রহমানের হাত দিয়ে বিশ্বের মানচিত্রে কত উচ্চ সম্মানে নিয়ে যান। আপনারা শুধু অপেক্ষা করেন, তাকে দেশ এবং দেশের মানুষকে সেবা করার সুযোগ দেন।